সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনে ফিরে আসবে পুরনো সমস্যা, বিদেশি গণমাধ্যমকে জানালেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ফেব্রুয়ারিতে, কোনো সন্দেহ নেই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনো চলমান মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সংস্কার, ভোট ও শঙ্কা, এই শিরোনামে আমরা কথা বলতে আমার সঙ্গে দুজন অতিথি আছেন স্টুডিওতে। আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন শাম্মী আক্তার, সাবেক সংসদ সদস্য বিএনপি, আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে শাম্মী আক্তার, আপনার কাছে যদি একটু আসি, যে আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন সচিব। বিচার সংস্কার ছাড়া নির্বাচন করলে তাতে ফিরে আসবে পুরনো সমস্যা, এটি আজকে একটি গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিচার, সংস্কার, নির্বাচন, তিনটি কাজ আসলে সরকারের যে পথ চলা, এটি যদি একটু ব্যাখ্যা করেন যে কতটুকু আসলে সফলতা ব্যর্থতার জায়গা নিয়ে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। এখানে সহ আলোচক আছেন সোহরাব ভাই, অনেক সিনিয়র সাংবাদিক, উনি নিশ্চয়ই উনিও এই ব্যাপারে ওনার মতামত তুলে ধরবেন। তো যে প্রশ্নটি আপনি করলেন যে সংস্কার এবং বিচার ছাড়া মানে নির্বাচনটা কি হলে পুরনো সমস্যাটাই ফিরে আসবে, সমস্যাগুলো ফিরে আসবে। আচ্ছা, গত 10 মাসে উল্লেখযোগ্য কি ধরনের সংস্কার ওনারা করতে পেরেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা এখন, এবং সংস্কার করে যারা দাবি উঠাচ্ছেন তারা যে সংস্কার করবেন, যেই সব উপদেষ্টারা, তারা তো দেখা যাচ্ছে যে অনেক করাপশনের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন, তাই না? অনেকে ইতিমধ্যে মানে অনেক জায়গায় তাদেরকে নিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে, এরকম তাদের এপিএসকে নিয়ে উঠেছে, এবং খুদ উপদেষ্টাকে নিয়ে যে উঠেছে যে মানে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এইরকম পর্যায়ে জাতি তাদের কাছ থেকে কী ধরনের সংস্কার আশা করতে পারে? দেখুন, বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। কিসের জন্য? মানুষের ভোটাধিকার শেখ হাসিনা হরণ করেছিল, এবং বিএনপির দাবি ছিল যে গণমানুষের যে ভোটাধিকার আওয়ামী লীগ হরণ করেছে সেটাকে আমরা পুনরুদ্ধার করব। সেই দাবিটাকে নিয়েই তো আমরা মানুষের কাছে গেছি, ডোর টু ডোর গেছি, মানুষের সঙ্গে আমরা ক্যাম্পেইন করেছি, কথা বলেছি, সারা দেশে চলে গেছি। আমরা মানুষের কাছে কি নিয়ে গেছি? অর্থ, বিত্ত? না, আমরা মানুষের অধিকারের কথা বলেই মানুষের কাছে গিয়েছি, এবং মানুষ সেটাকে গ্রহণ করেছে। এবং আপনি দেখেন যে নির্বাচনের আগে যখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানালেন যে ভোট বর্জন করার জন্য, মানুষ কিন্তু ভোট বর্জন করেছে। মানুষ ভোট কেন্দ্রে যায়নি ভোট দিতে। কেন করেছে? উনি তো দেশেও ছিলেন না। উনি দেশের মাটিতে না থেকেও দেশের মানুষের সঙ্গে যে আত্মিক বন্ধন তৈরি করলেন, মানুষের অধিকারের কথা বলেই, ন্যায্য অধিকারের কথা বলেই তো সেই বন্ধনটা তৈরি করেছিলেন। আজকে যে বিচারের কথা বলা হচ্ছে, যে সংস্কারের কথা বলা হচ্ছে, আজকে যে যেই সরকারটি পালিয়ে গেল, সেই সরকারকে পালিয়ে যেতে কারা সহযোগিতা করেছে? কেউ না কেউ তো সহযোগিতা করেছে। তাদের ব্যাপারে এই সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে? তাদেরকে কি মানে সেই প্রশ্নটি করা হয়েছে, কেন তাদেরকে সহযোগিতা করা হলো? যেই ক্যান্টনমেন্টে যেই 625 জন বা এরকম বোধ, যে তালিকাটা তারা প্রকাশ করেছে যে তাদের মানে আশ্রয়ে ছিলেন, তারা কি করে দেশের সীমানা পার হয়ে পালিয়ে গেলেন? তো এই সমস্ত সংস্কার কথা বলে আমরা 11-এর সময়ও দেখেছি, সেই মঈন ফখরের যে সরকারটি ছিল তারাও সংস্কারের কথা বলেছে। সংস্কার বলে কাল ক্ষেপণ করতে পারবেন, কিন্তু নতুন কিছু আপনি সৃষ্টি করতে পারবেন না। আপনার মূল দায়িত্ব হচ্ছে আপনাকে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া, আপনাকে একটা ইনক্লুসিভ নির্বাচন দেওয়া, আপনাকে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে পদক্ষেপটা নেওয়া দরকার, যে স্ট্রং পদক্ষেপ আমি বলবো, যে মানুষের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে। এই পদক্ষেপ নিতে আপনি টাল বাহানা বা মানে সময় ক্ষেপণ করে তো কোনো লাভ নাই। বিচার চলবে, সংস্কার চলবে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপির চেয়ে বড় মানে সংস্কারের দাবি বা সংস্কার প্রস্তাব কেউ কি করতে পেরেছে ইতিমধ্যে? যত রাজনৈতিক বলেন, পিআর বলেন, সিআর বলেন, হেন বলেন, তেন বলেন, এই যে যারা বলতেছেন বিভিন্ন দাবি তারা উঠাচ্ছেন ঠিকই, কিন্তু কেউ কি পরিষ্কার করে কোনো সংস্কার প্রস্তাব দিয়েছেন বিএনপি ছাড়া? আর কোনো রাজনৈতিক মানে দলের কি কোনো সংস্কার প্রস্তাব আছে? আমি জানি না মানে তারা দিয়েছেন কিনা। যদ্দূর আমার মনে হয় কোনো রাজনৈতিক দল কোনো সংস্কার প্রস্তাব দেননি। বিএনপি একমাত্র রাজনৈতিক দল, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশকে নিয়ে ভেবেছেন, বাংলাদেশের মানুষকে নিয়ে ভেবেছেন। বাংলাদেশ রাষ্ট্রটাকে যে খাদের কিনারায় নিয়ে গিয়েছে শেখ হাসিনার সরকার, এবং বিভিন্ন
সেক্টরকে যে ধ্বংস করেছে সেটাকে মেরামত করবার জন্য, সেই রাষ্ট্রকে মেরামত করবার জন্য তিনি 31 দফা প্রণয়ন করেছেন। 31 দফা কি? রাষ্ট্রটাকে মেরামত করবার জন্য ওনার সুচিন্তিত পরিকল্পনা, যেটা বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পরে বাস্তবায়ন করবে। তা আমরা মনে করি যে এইভাবে সময়ক্ষেপণ না করে বিচার চলুক, বিচারের মতো আইন আদালত হাতে নেওয়ার তো কোনো কিছু নাই। বিচার কার্য যারা পরিচালনা করছেন তারা বিচার কার্য পরিচালনা করবেন, সংস্কার কমিশনের কাজ করবে, নির্বাচন কমিশন নির্বাচনের কাজ করবে। নির্বাচনের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি জনাব সোহরাব হাসান, আপনার কাছেও একই রকম প্রশ্ন। নির্বাচনের রোডম্যাপ দিবে ইসি, বিচার সংস্কার ছাড়া নির্বাচনে পুরনো বিষয়ই সমস্যায় ফিরে আসবে, বিচার সংস্কার নির্বাচন, তিনটি বিষয় আসলে যে পথ চলায় এই জায়গাটিতে আসলে কতটুকু অগ্রসর হলো, সফলতা ব্যর্থতা নিয়ে যদি একটু বলেন আপনি। ধন্যবাদ। সামনেবাকে শুভেচ্ছা। প্রথমত হচ্ছে এটি অনেকটা গ্লাসের অর্ধেক খালি অর্ধেক পূর্ণ এরকম। গত 10 মাসে, গত 1 বছরে কোনো কিছু হয়নি এটা যেমন সঠিক নয়, আবার সব কিছু করে ফেলছে সরকার সেটাও সত্য নয়। বিষয়টা হলো আমরা কি চাই, কোথায় যেতে চাই এবং কাকে নিয়ে যেতে চাই। 24-এর গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, পেশা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্মিলিত হয়েছিল বলে, রাস্তায় নেমেছিল বলেই সরকার, আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হয়েছে। এরপর আমরা দেশটি কিভাবে চালাবো, এটি তো আপা বলছেন যে বিএনপি আগেই 2023 সালেই 31 দফা দিয়েছে, তার আগে ভিশন 2030 দিয়েছে। এটি বিএনপির দলীয় কর্মসূচি ছিল তখন। পরবর্তীকালে 31 দফায় কিন্তু গণতন্ত্র মঞ্চ এবং বিএনপির সহযোগী অন্য দলগুলোকেও সংযুক্ত করা হয়। প্রধান উপদেষ্টার এই বক্তব্য যদি তিনি দায়িত্ব নেয়ার পর বলতেন তাহলে কিন্তু মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য মনে হতো। কারণ ইতিমধ্যে 1 বছর চলে গেছে, স্বাভাবিকভাবেই মানুষ জানতে চাইবে, যেমন আপাও বলেছেন যে এই 1 বছরে কি পরিবর্তন হয়েছে, কতটা সংস্কার হয়েছে। অতি সম্প্রতি দেখলাম যে অনেকগুলো কমিশনের, বিশেষ করে নির্বাচন এবং সংবিধান সংস্কারের বাইরের বিষয়গুলো নিয়ে সরকার অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, কিছু বাস্তবায়নের কথা বলছে এবং সেটা কিন্তু 10% কম, আর বাকিটাই হচ্ছে বাস্তবায়নাধীন এবং বাস্তবায়ন করা হবে প্রতিশ্রুতি। এখন আমরা প্রতিশ্রুতি কিন্তু 54 বছর কাটিয়ে দিয়েছি। কোনো রাজনৈতিক দল জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পুরোপুরি পালন করেনি, যে কারণেই বারবার গণ অভ্যুত্থান, বারবার আন্দোলন, বারবার বিক্ষোভ, বারবার অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়া রাজনীতিতে। নির্বাচন তারিখ ঘোষণা করেছে। আপনি বলেছেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তো সুতরাং আমরা নির্বাচন সংস্কার করে হবে না করে হবে বা কতটা করে হবে সেই বিতর্কে না যেয়ে আমরা ধরে নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হচ্ছে। এখন যে প্রশ্নটি এসেছে যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে, এটা নিয়ে খুব তীব্র ভাষায় কেউ প্রতিবাদ করেনি, কেউ মৃদু আপত্তি জানিয়েছে, মোটামুটি এটা গ্রহণ করেছে বলেই। যদিও ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যায় অনেক সমালোচনা আছে, বাংলাদেশের ইতিহাস, সংগ্রাম, ভাষা আন্দোলন ইত্যাদি নিয়ে অনেক দুর্বলতা আছে, অনেক কিছু উজ্জ্ব রেখেছে, বলা হয়নি। তারপরে বলবো যে এটা একটি মধ্য পর্যায়ের একটি মাঝামাঝি থাকার চেষ্টা করেছে। কারণ অনেকে তো ভেবেছিলেন যে 47 এবং 24 এর মাঝখানে কিছু নেই, ঘোষণাপত্রে কিন্তু সেটি নয়। এখন জুলাই সনদ, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হওয়ার কথা এবং সেখানে মোটামুটি পথনকশার বিষয়ে বা কিভাবে কি কি সংস্কার করা হবে, কি কি সিদ্ধান্ত নেওয়া হবে সে ব্যাপারে মোটামুটি কাছাকাছি এসেছে রাজনৈতিক দলগুলো। একটি বিষয় আটকে আছে, সেটি হচ্ছে এর আইনি ভিত্তি এবং বাস্তবায়ন পদ্ধতি। ঐকমত্য কমিশন প্রথম বলেছিল যে, এবং সম্ভবত প্রধান উপদেষ্টাও বলেছিলেন যে আগামী সংসদ 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে, কিন্তু অনেক রাজনৈতিক দলে এর প্রতি আস্থা রাখতে পারছে না। আমিও মনে করি একটি আইনি ভিত্তি থাকা উচিত। এখন আইনি ভিত্তিটা কিভাবে হবে? এখন এই 6 মাসের মধ্যে আরেকটি নির্বাচন, সংবিধান সভার নির্বাচন হওয়া সম্ভব নয়। এই 6 মাসের মধ্যে একটি গণভোট হওয়া সম্ভব নয়। গণভোট হতে পারে, কিন্তু তাহলে
মূল যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে যাবে এবং সেটা নিয়ে আবার নতুন করে শুরু হবে। সংবিধান পুনর্লিখন, না সংবিধান তৈরি, না সংবিধান কাটছাঁট হবে। এক্ষেত্রে আমরা চাই বা না চাই, বিকল্প হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশের মধ্য দিয়ে এর একটা আইনি ভিত্তি দেওয়া। নিশ্চয়ই পরবর্তীকালে জাতীয় সংসদ যারাই নির্বাচিত হন, যারাই সরকার গঠন করুন বা বিরোধী দলে থাকুন, তারা সেটি অনুমোদন করতে বাধ্য। আপনি যে 10% কথা বললেন, যে সংস্কার 10% একটি হার বললেন, আগামী ফেব্রুয়ারির আগে আসলে বাকি সংস্কারগুলো কি সম্ভব, বা বিচারের কথা বলা হচ্ছে, সেটি আসলে কতটা না, এগুলো কিন্তু কোন রাজনৈতিক দল কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন যাবে না এই ধরনের প্রধান বৃহস্পতিবার বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে এই বিভাজনটি করেছেন, ব্যাখ্যা দিয়েছেন কি কি করা হয়েছে, কি কি করতে তারা যাচ্ছে এবং কি কি করতে পারবে না। সমস্যা হলো যে আপনি বললেন আগামী সপ্তাহে, অর্থাৎ আগামীকাল পরশু দিন যে সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহ থেকে সেই সপ্তাহে যদি রোডম্যাপ হয় নির্বাচনী, মানুষ তখন সেই নির্বাচনী প্রক্রিয়ায় ঝাঁপিয়ে পড়বে। নেতাকর্মীরা, প্রার্থীরা, তার সমর্থকরা এলাকায় যাবেন। সুতরাং এমনকি প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের প্রধান কর্তব্য হবে নির্বাচনটি কীভাবে সুষ্ঠু হয়। অন্যদিকে তাকানোর, অন্যদিকে দৃষ্টিপাতের খুব সুযোগ নেই। সুতরাং আগামী 6 মাসে বড় ধরনের সংস্কার হবে না। হ্যাঁ, তবে যেসবগুলো প্রশাসনিক নির্দেশে করা যায়, সেক্ষেত্রে সরকার অনেকেই প্রশ্ন করেছেন এবং এই কমিশনগুলোর যারা প্রধান, তারাও ক্ষোভ প্রকাশ করেছে যে কেন এখনো বাস্তবায়ন হলো না। সব কিছু করার জন্যই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক দরকার হয় না, বা নতুন সংসদের দরকার হয় না, নির্বাচনের দরকার হয় না, যেগুলো সরকার প্রশাসনিক নির্দেশে করতে পারত। প্রশাসনিক নির্দেশে যদি, নির্বাহী নির্দেশে যদি সরকার একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করতে পারে, তাহলে এই নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব, তা বাস্তবায়ন করতে অসুবিধা কোথায়? শ্রম সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেগুলো বাস্তবায়ন করতে অসুবিধা কোথায়? অন্যান্য সংস্কার কমিশনের ক্ষেত্রেও একই কথা প্রয়োজন। নিশ্চয়ই আমি আসবো আপনার কাছে। আমি একটু আবারও যেতে চাই শাম্মী আক্তার, আপনার কাছে। আপনাদের দলেরই একজন আজকে বলেছেন যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, আপনাদের স্থায়ী কমিটির সদস্য। নির্বাচন আসলে কারা বানচাল করতে চায়, আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা বক্তব্য করছেন যে নির্বাচন হবে না। তো স্বভাবত কারণেই প্রশ্ন ওঠে যে তারা কিসের ভিত্তিতে এই বক্তব্য দিচ্ছেন। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, এরকম বক্তব্য দেখা যাচ্ছে যে কি এনসিপির নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় তারা দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তো স্বভাবত কারণেই তো আপনার মনের মধ্যে প্রশ্ন কি দিবে যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। এবং আপনি নির্বাচনের ঘোষণা দিচ্ছেন, যেটা সৌরভ ভাই বলছিলেন যে আমরা ধরে নিয়েছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু আবার এট দ্য সেম টাইম আপনি এই বক্তব্য দিচ্ছেন। আজকে দেখলাম যে সিএনএ-কে যে সাক্ষাৎকার দিলেন চিফ অ্যাডভাইজার, সেখানে তিনি বললেন যে নির্বাচন এবং এই বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন করলে পুরনো সমস্যাটা আবার ফিরে আসবে। মানে কাজে এগুলো আগে করতে হবে। তার মানে হচ্ছে ইনডিরেক্টলি আপনার বক্তব্য হচ্ছে আপনি এগুলো আগে করতে চাচ্ছেন। তো আপনার তো পুরো বিচার প্রক্রিয়া আপনার করার দায়িত্ব না। আপনি তো ক্ষমতাটা হস্তান্তর করবেন, এটার একটা স্বাভাবিক প্রক্রিয়া তো লাগবে। আপনার তো একটা নির্বাচন করা লাগবে, সেই নির্বাচিত সরকার এসে বাকি প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবে, তাই না? আপনি যে বিচারটা শুরু করে দিয়ে যাবেন, সেটা শেষ তো পরবর্তী সরকার এসে করতে পারবে। সেটা তো এমন না যে আপনি শুরু করলে আপনাকেই শেষ করতে হবে, বা পরবর্তী সরকার এসে সেই বিচার করতে পারবে না, সেই বিচারিক প্রক্রিয়াগুলো তারা করতে পারবে না। এইরকম তো বিষয় নয়। তাহলে সমস্যাটা কোন জায়গায়? স্বভাবত কারণেই তো বিএনপি নেতৃবৃন্দের মধ্যে এই প্রশ্নটা উকি দিচ্ছে যে তার মানে হচ্ছে নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র হচ্ছে। তার মধ্যে রাজনৈতিক দলগুলো দেখলাম যে কখনো কক্সবাজারে চলে যাচ্ছেন, গিয়ে গোপন বৈঠক করছেন, এটা করছেন সেটা করছেন, আবার বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। তো সেই জন্য হয়তো উনি বলে থাকতে পারেন, আমি জানি না উনি কি জন্য বলেছেন, এটা হতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি শাম্মী আক্তার, আপনার কাছে আসি যে জুলাই সনদ নিয়ে আসলে কথা হচ্ছে, দীর্ঘ ঐকমত্য কমিশনের বৈঠক হলো, এখন আসলে কিসে আটকে আছে জুলাই সনদ বাস্তবায়ন? মানে যেই সনদ, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনটি হবে, আগামী সপ্তাহে নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ কমিশন ঘোষণা করবে, সেই সনদ কিসে আটকালো?
এটা তো মানে সৌরভ ভাইও বললেন যে জুলাই সনদের ভিত্তিতে হচ্ছে নির্বাচন হবে, তো এটা তো সরকার যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করলো, বিএনপি তো মোস্টলি অনেকগুলো মানে পয়েন্টই তারা এগ্রি করেছে, তাই না? এখানে যেই যে পয়েন্টে বিএনপি এগ্রি করা মানে মনে করেছে যে আমরা এগ্রি করতে পারি, সর্বোচ্চ ছাড় দিয়েও তো আমরা এগ্রি করেছি। তা এখন কোথায় আটকে আছে এটা তো যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন তারা বলতে পারবেন যে তারা কেন কালক্ষেপণ করছেন। আমরা তো কোথাও কোনো বাধা দেখছি না। তাহলে স্বাক্ষর হচ্ছে না কেন? সেটা যারা দায়িত্বে আছেন তারা বলতে পারবেন, তারা খুলাসা করুন জাতির সামনে কেন স্বাক্ষর হচ্ছে না। আমি এই দায়িত্ব নিশ্চয়ই বিএনপি নেবে না। জনাব সোহরাব হোসেন, আপনার কাছে একই প্রশ্ন আসলে, বাধা কি আসলে জুলাই না, সনদ বাধা তো হচ্ছে পারস্পরিক আস্থার অভাব, আস্থার সংকট। জি, জুলাই অভ্যুত্থানের সময় যে ঐক্য ছিল, এবং ঐক্য ছিল স্বৈরাচারের পতন। স্বৈরাচারের পতন হওয়ার পর এদের মত পথ আলাদা হয়ে গেছে। আস্থার সংকট কি সরকারের সঙ্গে রাজনৈতিক দল না রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলো, আবার সরকারের সঙ্গেও আছে। সরকারের কোনো কোনো পদক্ষেপে মনে হয়েছে যে সরকার তো এনসিপির প্রতি তার ঝোঁক আছে, আবার কোনো কোনো পদক্ষেপে অন্যরা মনে করে যে বিএনপির প্রতি তার অনুরাগ বেশি। আর সেটি আমি মনে করি যে সরকারের একেবারেই শতভাগ নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং কোনো দিকে না হেলে যে কোনো সিদ্ধান্ত বা সিদ্ধান্ত নেওয়া উচিত, কথাবার্তা বলা উচিত। এখানে অনেকগুলো বেশ কয়েকটি জায়গায় আটকে আছে। অনেকগুলো আপাও যেমন বললেন, অনেকগুলো জায়গায় মোটামুটি সমাধান হয়েছে। যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ 2 মেয়াদ হবে, মানে 10 বছরের বেশি হবে না। একজন ব্যক্তি দু মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বিএনপির এখানে প্রথমে আপত্তি ছিল, পরবর্তীকালে তারা এটা মেনে নিয়েছেন। সাংবিধানিক পদগুলো কিভাবে পূরণ হবে সেক্ষেত্রেও বিএনপির আপত্তি সত্ত্বেও কমিশন কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে। মোটামুটি যে ঐকমত্য কমিশন একটি সিদ্ধান্ত নিয়েছে। উচ্চকক্ষে এবং নারী আসনে ভোট নিয়ে কিন্তু মতবিরোধ আছে। এটি শুধু যে বিএনপির সঙ্গে না, অধিকাংশ দল এখনও নারী আসনে সরাসরি ভোটের ব্যাপারে প্রস্তুত নয় এবং এক ধরনের আপত্তি জানিয়েছে, যে কারণে জাতীয় ঐকমত্য কমিশন পর্যায়ক্রমে অর্থাৎ প্রতি নির্বাচনে 5% হারে মনোনয়ন বাড়িয়ে নারী আসন বাড়ানোর কথা বলছে। নারী সমাজ, নারী সংগঠন, নারীর অধিকার নিয়ে যে কাজ করেন তারা কিন্তু এটা প্রত্যাখ্যান করেছে। সুতরাং এটি সরকার কিভাবে সুরাহা করবে সেটি একটি। উচ্চকক্ষের ভোট কিভাবে হবে? উচ্চকক্ষের ভোট বিএনপির দাবি বা বিএনপির প্রস্তাব হচ্ছে নিম্নকক্ষের সংসদ সদস্যরাই উচ্চকক্ষের নির্বাচন করবে, মানে তারা ভোট দিয়ে উচ্চকক্ষের প্রতিনিধি সদস্যদের নির্বাচিত করবে। অন্যদের দাবি হচ্ছে, বেশিরভাগ দলের, অন্যদের না, কেউ কেউ তো উচ্চকক্ষের বিরোধিতাও করেছে, বিশেষ করে এনসিপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, তাদের দাবি হচ্ছে নিম্নকক্ষের ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষে প্রতিনিধি বাছাই হবে। এর অর্থ এক ধরনের আনুপাতিক ভোটটা উচ্চকক্ষের জন্য তারা প্রস্তাব করেছে এবং এক ধরনের, এটিকে যদি বলি, বিএনপি আপত্তি জানিয়েছে যদিও, শেষ পর্যন্ত এটি কি হয়, যদি একমত না হয় তাহলে হয়তো উচ্চকক্ষের ব্যাপারে সিদ্ধান্তই হবে না। আরেকটি ব্যাপার, আনুপাতিক হারে ভোটের ক্ষেত্রে সমস্যা আছে। বর্তমান সংবিধান অনুযায়ী প্রার্থীকে সরাসরি ভোট দিতে হবে। আপনি যে ভোট দিবেন, ভোটটা প্রার্থীকে দিবেন। সে প্রার্থী যে মার্কাই হোক, স্বতন্ত্র হোক বা দলীয় প্রার্থী হোক। আর আনুপাতিক হারে ভোটে প্রার্থীর দেখা পাবেন না। সেখানে দলকে ভোট দিবেন, দল একটা প্রার্থীর তালিকা করবে, কিন্তু আপনি ধরেন সুনামগঞ্জ বাড়ি, আপনি সুনামগঞ্জ প্রার্থীর বাড়ি, আপনার বাড়ি হচ্ছে খুলনা, আপনি তাকে কিভাবে ভোট দিবেন? আর সুতরাং এই জটিলতা আছেই। আর এই পদ্ধতি আমরা কোনোভাবেই অভ্যস্ত না এখানকার মানুষ। ব্রিটিশ আমল থেকে এখানে এক মাথায় এক ভোট। আস্থার সংকটের কথা বললেন, আস্থার সংকটের জুলাই সনদ যে বাস্তবায়ন প্রক্রিয়া সেটি সংকটে পড়বে কিনা? আচ্ছা, আস্থার সংকটটা, বড় সংকটটা হচ্ছে এখানে আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, বিএনপি মাঠে আছে এবং অন্যান্য জামাত ইসলাম বা এনসিপি, বাম দল ইত্যাদি মাঠে আছে। নির্বাচনের অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপি
যখন যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, আগে থেকে বলা যেত না কে জয়ী হবে। যদিও আমরা নির্বাচনের পর দেখেছি অনেক সময় ধারণা পাল্টে গেছে। যেমন 91 নির্বাচনে অনেকেই ভেবেছিলেন যে আওয়ামী লীগ জয়ী হবে, কিন্তু বিএনপি জয়ী হয়েছে। আর নির্বাচনে এটা হয়, কিন্তু এবারের হচ্ছে একেবারে মানে বেশিরভাগ মানুষ, এটি বলবো 90% বা 70% মানুষ ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে আগামী নির্বাচনের পর। এখন যারা ক্ষমতায় আসবে তাদের দৃষ্টিভঙ্গি একরকম থাকবে, তাদের চিন্তাভাবনা একরকম থাকবে, আইন নিয়ে তাদের মনোভাব একরকম থাকবে, আর যারা আসতে পারবে না ধরে নিচ্ছে তাদের আরেক রকম। এবং তারা তো চাইবে যে ওই সংসদের হাতে পুরো ক্ষমতা ছেড়ে দিলে যে তাহলে এই জুলাই সনদের যে অঙ্গীকারগুলো বাস্তবায়ন নাও হতে পারে। এই আমাদের 90-এর পর যে 3 জোটের রূপরেখা, তার কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না, আইনি ভিত্তিও ছিল না, কিন্তু সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি। দুই দলই, ওই 90-এর পর যে 2 দল ক্ষমতায় আসছে তারা সবাই বরখেলাপ করেছে। ওই 3 জোটের রূপরেখায় ছিল স্বৈরাচার এবং 71-এর যারা স্বাধীনতা বিরোধী তাদের সঙ্গে কোনো আপোষ নয়, কিন্তু 2 দলে আপোষ করেছে। এবারে কি হবে? এখন এই যে অসম যুদ্ধটা যদি সমতার হতো, এমনকি পাকিস্তান ভারতের যুদ্ধকেও অসম বলে, তারপরও মনে করে যে কেউ মনে করে যে ভারতও হেরে যেতে পারে বা পাকিস্তানও হেরে যেতে পারে, বা ভারতও জিততে পারে, পাকিস্তানও জিততে পারে। এবারের সামনে যে যুদ্ধটা ফেব্রুয়ারিতে আসতেছে সেটা এক ধরনের অসম যুদ্ধ। এখন অসম যুদ্ধ হলে তাহলে অন্য দলগুলো করবে না তা নয়, তবে সেখানে এই সুরক্ষা থাকতে হবে ভোটাররা স্বাধীন মতো ভোট দিতে পারবে, যাকেই ভোট দিক। এবং সেই নির্বাচনটা আমাদের অতীতের নির্বাচনগুলো যে দলই পরাজিত হয় সেই দলে মানে না, মানব না বলে রাজপথে নামে। এবারের ফেব্রুয়ারির নির্বাচনে এরকম হবে আশঙ্কা আছে, কিন্তু তারপর আশা করি যে তার পুনরাবৃত্তি ঘটবে না। ধন্যবাদ। আমি আবারও যেতে চাই শাম্মী আক্তার আপনার কাছে, যে আস্থার সংকটটা কেন হলো হঠাৎ করে, আবার আস্থার সংকটে জুলাই সনদটা হুমকিতে পড়বে কিনা? আস্থার সংকটটা তো হতেই পারে, কারণ আপনি ধরেন যখন আপনি 24-এর অভ্যুত্থানটাকে এত বেশি এমফাসাইজ করছেন যে আপনি 71-কে অস্বীকার করতে চাইছেন, আপনি এমন একটা ভাব করছেন যে 24-এই মানে আপনি মুক্তিযুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। বিষয়টা তো সেই জায়গায় নেই। আপনি 71 সালে মুক্তিযুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন এবং একটি দেশ প্রতিষ্ঠা করেছেন। আপনি 24-এ সরকার পরিবর্তন করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, সরকার পরিবর্তন করেছেন। কিন্তু আফটার মানে চেঞ্জ আপনি বলছেন যে হচ্ছে মানে আপনি দেশ স্বাধীন করেছেন এবং এইটাকেই আপনি অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা মনে করছেন যে এনসিপি তাদেরকে নিয়োগ দিয়েছে, তারা তাদের নিয়োগকর্তা। এবং আপনি কি করছেন, বিএনপি যখন এই যে উপদেষ্টাদের পদত্যাগ দাবি করলো, বিএনপি যখন ওনার সঙ্গে দেখা করতে গেল, উনি সেই উপদেষ্টাকে এনে বসাইয়ে রাখলেন। বিএনপি সারাদিন দাবি করলো যে এই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, আপনি সেই উপদেষ্টাকে নিয়ে মিটিং করলেন বিএনপির সঙ্গে এবং তাকে জলযন্ত্র বসাইয়ে রেখে দিলেন। তো এইগুলো কাজ হলে পরে তো কিছু যে আপনার এই যে কি বলে নিজেদের মধ্যে যে আস্থার সংকটটা কিছু কিছু দেখা দিবে, এটাই তো স্বাভাবিক। একটা অবিশ্বাস তো অবিশ্বাসের দোলাচলে, যেটা উনি বলছিলেন যে একবার মনে করছে যে বিএনপির পক্ষে চলে যাচ্ছে সরকার, আবার বিএনপি মনে করছে যে এনসিপির পক্ষে চলে যাচ্ছে। বিএনপি সেটা মনে করার কোনো কাজ নাই। আমাদের নেতা যা বলেন পরিষ্কার বলেন, উনি যে স্বপ্ন দেখেন পরিষ্কার স্বপ্ন দেখেন, উনি দেশকে নিয়ে যে স্বপ্ন দেখছেন এবং আমাদেরকে দেখাচ্ছেন সেটা উনি পরিষ্কার দেখছেন। এবং আমি শুরুতেও বলেছিলাম আপনাকে যে আমরা মানে যে 31 দফাটা দিয়েছি, যেটা সুরাব ভাই এলাবোরেটলি বলেছেন যে আমরা সকল রাজনৈতিক দলকে সেখানে সম্পৃক্ত করেছি। অবভিয়াসলি আমরা করেছি, কারণ সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের সঙ্গে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের সকলকে আমরা পথ চলায় আমাদের সঙ্গী করেছি এবং তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সকলে মিলে দেশটাকে গড়ে তুলব এবং সকলকে নিয়ে রাষ্ট্রটাকে মানে মেরামত করব। তো সেই জায়গায় তারা আমাদের সঙ্গে একমত হয়েই আমরা যেটা 27 দফায় প্রথমে করেছিলাম সেটাকে আমরা পরবর্তীতে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সেটাকে আমরা 31 দফায় নিয়েছি। কেন করেছি আমরা? রাষ্ট্রটাকে মেরামত কাদের জন্য করব? অবভিয়াসলি দেশের মানুষের জন্য করব এবং দেশের মানুষের ভালোর জন্য করব। তাহলে এখানে যেই অবিশ্বাসটা তৈরি যারা করছেন, যারা 71 এবং 24-এর মধ্যে ফাঁক তৈরি করছেন, যারা সংস্কারের কথা বলে কালক্ষেপণ করার চেষ্টা করছেন, যারা এই উপদেষ্টারা চাঁদাবাজিতে অভিযুক্ত, লজ্জা করে না?
শরম করে না যে এত মানুষ প্রাণ দিয়েছে, এত বাচ্চারা এই 24-এর অভ্যুত্থানে শহীদ হয়েছে? আপনার মনে আছে ইয়ামিন নামে একটি ছেলে রোজা ছিল, সে তাকে যে এপিসির উপর থেকে যেভাবে রাস্তায় ফেলে দিয়েছিল, ছেলেটা জানটা এখানে মানে নোট ছিল তখনও, তাকে এরকম করে ফেলে দিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই যে আপনার আশুলিয়াতে কতগুলো মানুষকে পুড়িয়ে কয়লা করে ফেলেছে, সেখানে এত মানুষ যেই মানে প্রাণ দিল, যেই গণতন্ত্রের জন্য, যেই ফ্যাসিস্টের পতনের জন্য মানুষ রাস্তায় বেরিয়ে আসলো, যেই শিশু, যেই মা, যেই বৃদ্ধা, যেই প্রৌঢ়, আমরা যারা সকলে এখানে এসে দাঁড়িয়েছিলাম, সকলকে মাত্র এই কমাসের মধ্যে আপনারা এই জায়গায় নিয়ে গেলেন। আপনাদের লজ্জা করে না? আপনাদের এপিএসরা এই যে এত টাকা কামাই করে, দুর্নীতি করে, আপনারা নিজেরা বলেন যে আমরা নীলা মার্কেটে যে হাঁসের মাংস না থাকলে আমরা ওয়েস্টিনে আসি, ওয়েস্টিন যেখানে ওই যে আওয়ামী লীগের পাপিয়ারা ছিল সেখানে যান আপনারা। আপনাদের লজ্জা থাকা উচিত। এই সরকারে এখনো এই উপদেশটা আসছে মানে থাকে কি করে? এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেই পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নেমে আসলো, প্রাণ দিল, এত অল্প কয়েকদিনের ব্যবধানে এইরকম একটা মানে অস্বাভাবিক পরিস্থিতি তারা কেন তৈরি করলেন? ছাত্রদের কাছ থেকে কি মানুষ এটা আশা করেছিল? নাকি মানে ও মানে ধরেন পরিপক্ক জিনিস সবসময় ভালো হয়, পোক্ত হয়, অপরিপক্ক জিনিস কখনো ভালো হয় না। মানে মানে ধরেন জিনিসটা সময়ের আগে যদি পেকে যায় সেটা কিন্তু খাওয়া যায় না। আমি তো বলবো যে এই অপরিপক্ক উপদেষ্টাদেরকে দিয়ে মানে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আপনারা নির্বাচনটাকে কি করে পরিষ্কার করা যায়, যেটা উনি বারবার বলছিলেন যে নির্ভয়ে, নির্বিঘ্নে, নিশ্চিন্ত মনে, উৎসবমুখর পরিবেশে যেভাবে বাংলাদেশের মানুষ এক সময় ভোট দিতে যেতেন, সেই রকম একটা পরিবেশ তৈরি করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের এই যে বিভিন্ন এই যে বাহিনীগুলো আমাদের আছে, রাষ্ট্র কাঠামোর তো অনেকগুলো বাহিনী আছে, আমাদের সেনাবাহিনী আছে, আমাদের বিমান বাহিনী আছে, আমাদের নৌবাহিনী আছে, এত এত বাহিনী আছে, তাদেরকে কাজে লাগিয়ে আপনি কি করে একটা মানে সুষ্ঠু নির্বাচন করতে পারেন সেই চিন্তা করেন না কেন? কি করে যে বাংলাদেশের মানুষের ক্ষমতাটা তাদের হাতে ফিরিয়ে দিতে পারেন সেই চিন্তা না করে এই কতগুলো কারাপ্ট উপদেষ্টা যাদের মানে বয়স হওয়ার আগে তাদেরকে আপনি ওই জায়গায় নিয়ে বসাই দিচ্ছেন। ম্যাচিউরিটির একটা বিষয় তো থাকে, ইম্যাচিউর এখানে বসে বসে দুর্নীতি করছে, লজ্জা করছে না, শরম করছে না? এই যে আন্দোলন করে মানুষ এত মানুষ প্রাণ দিল, সেটারও কোনো মানে দায়বদ্ধতা নাই, সেটারও কোনো চিন্তা নাই, মানে তারা যা ইচ্ছা তা পাগলের মতো প্রলাপ বকে যাচ্ছে। আর রাজনৈতিক দলগুলোকে কি মানে খেলার পুতুল মনে হচ্ছে? রাজনৈতিক দলগুলো, আমরা এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্য কমিশনের যতবার মানে মিটিংয়ে দেখেছে ততবার বিএনপি যায়নি। বিএনপি এই যে যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যেটা ছিল যে প্রধানমন্ত্রীর ক্ষমতা 2 মেয়াদের বেশি মানে থাকা যাবে না একজন প্রধানমন্ত্রী, বিএনপি সর্বোচ্চ ছাড় দেয়নি, আমাদের নেতা ছাড় দেন নাই, তিনি তো রাজি হয়েছেন সেটাই। এখন এই যে নারীদের বিষয়টা নিয়ে সোহরাব ভাই যেটা আপনি বলছিলেন যে নারীরা নির্বাচন করবে না, মানে নারী আসনে নির্বাচন দিবে, কিভাবে নির্বাচন দিবে? এই যে আপনার এই যে কি বলে নারী কমিশনার যারা ইলেকশন করে 3টা আসন মিলিয়ে একটা মহিলাকে নির্বাচনে ফেলে দেয়, 3টা ওয়ার্ড নিয়ে। চিন্তা করেন বিষয়টা কত বড় ফাজলামো। 3টা ওয়ার্ড মিলে একটা মহিলাকে নির্বাচনের মধ্যে ঠেলে দেয়, তারপরে নির্বাচনে সেই মহিলাটা কষ্ট করে জিতে আসলো, তার নির্দিষ্ট কোনো ওয়ার্ড কিন্তু থাকে না, সে কাজ করতে পারে না। যে ওয়ার্ডে যায় সেই ওয়ার্ডের যে নির্দিষ্ট কমিশনার যিনি থাকেন পুরুষ, তিনি তাকে ওইখানে কাজ করার সুযোগ দেন না, তিনি তাকে ওই মহিলাটাকে ওখান থেকে বিদায় করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যান। তাহলে নারী আসন নিয়েও যদি সেই রকম একটা খেলার চিন্তা করে, তাহলে বিএনপি তো অপরিপক্ক দল না, বিএনপি সেটাকে কেন সমর্থন করবে? মহিলারা 3টা আসন মিলে ইলেকশন করবে? সম্ভব এটা? একটা আসনে থাকে, আমার যেমন ধরেন হবিগঞ্জ 4, আমি সেখানে কাজ করছি, আমি সেখানে নির্বাচন করতে চাই, যদি দল আমাকে মনোনয়ন দেয় আমি হবিগঞ্জ 4 থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সেখানে আমি ইলেকশন করতে চাই। তাহলে আমার 2টো থানা আছে, আমার 2টো থানায় একটা 10টা ইউনিয়ন আছে, একটা 11টা ইউনিয়ন আছে। এখন আপনি যদি মনে করেন যে একটা জেলায় একটা মহিলাকে ইলেকশন করতে দেন, তাহলে কয়টা থানা হবে? আমার এখানে আছে 8টা থানা, আমি কি 8টা থানায় যে মানে মানে ইলেকশন করব? ইজ ইট পসিবল? মানে আমার ভোটারদের কাছে যাওয়া সম্ভব? এগুলো তো মানে পাগলের প্রলাপ বকলে তো হবে না। তার চেয়ে বেটার যেটা বিএনপি মনে করেছে যে এখানে আমরা যদি নারীদেরকে যদি মনোনয়ন দিই সরাসরি আসনে তারা ইলেকশন করতে পারে, এই সুযোগটা যদি আমরা নারীদেরকে তৈরি করে দিই, সেটা বরঞ্চ বেটার হবে যে একজন মহিলা মানে সেই নির্বাচনের চ্যালেঞ্জটা নিল, ইলেকশন করলো, জিতে আসলো, সে তার নির্বাচনী এলাকায় কাজ করলো তার মানুষের জন্য, তাই না ভাই? কিন্তু সেটা না করে আপনি শুভঙ্করের ফাঁকিতে বসাই দিবেন একটা মহিলারে, সারা জেলায় তাকে নির্বাচনের জন্য ঠেলে দিবেন, 8টা থানায় কি মানে 4টিখানি
আধুনিকতা যে সবার ভোটারের কাছে একটা মহিলা চলে যাবে। আবারও ফিরবে একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে নিচে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসি। আমরা একটু চাঁদাবাজির ঘটনা আসলে সম্প্রতি খুব বেশি আলোচিত, বিশেষ করে গুলশানের চাঁদাবাজির ঘটনার পাল্টাপাল্টি বক্তব্য লক্ষ্য করেছি। আসলে চাঁদাবাজি কবে বন্ধ হবে এবং দায়টি আসলে কে নেবে? আচ্ছা, ওই প্রশ্নের আগে নারী আসন নিয়ে যে আপা বলছিলেন, তার দুটো বিকল্প আছে, যৌক্তিক বিকল্প বলে মনে করি। পুরো সংসদীয় আসন 400 করে, 100 আসনে নারীরাই প্রার্থী হবে। যে দলই ওই 100 নির্দিষ্ট 100 আসনে সব দল নারী প্রার্থী দেবেন, এবং এটি ঘূর্ণায়মান পদ্ধতিতে পরবর্তী নির্বাচনে ওই আসনগুলো থাকবে না, অন্য 100 আসন হবে। এটা একটা পদ্ধতি, মহিলা পরিষদ সহ নারী সংগঠনগুলোর পক্ষে এটাই আসছে। আরেকটা হচ্ছে যে এটিএম শামসুল হুদা কমিশন যেটা বলছিল যে দলের নিম্ন থেকে, তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, কেন্দ্রীয় কমিটি পর্যন্ত 1/3 নারীর প্রতিনিধিত্ব থাকতে হবে। আমরা যদি এটি আক্ষরিক অর্থে মনোনয়নের ক্ষেত্রেও এটি ধরে নেই যে 1/3 নারী প্রার্থী দিতে হবে প্রতিটি দলকে, তাহলে কিন্তু সহজ সমাধান হয়। দ্বিতীয় হচ্ছে, আপনি চাঁদাবাজির কথা বলছেন, তার আগেও আজকের গত কয়েকদিনের দুটি খবর এতই বিমর্ষ করেছে, এতই বিষণ্ণ করেছে, এত ব্যথিত করেছে। রাজশাহীর একটি পরিবারের, ঋণগ্রস্ত পরিবার, ঋণ শোধ করতে না পেরে নিজে তার স্ত্রীকে হত্যা করেছে, পুত্রকে হত্যা করেছে, কন্যাকে হত্যা করেছে, হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন এবং একটা চিরকুট লিখে গেছে যে অভাবে এবং দেনার কারণে আমি আত্মহত্যা করলাম, এই জন্য কেউ দায়ী না। আপনি দেখুন যে ভ্যান নিয়ে রবিদাস সম্প্রদায়ের দুজন মানুষ তারা যাচ্ছিলেন পারিবারিক একটি অনুষ্ঠানে। এই সংঘবদ্ধ সহিংসতা তাদের কি নিষ্ঠুরভাবে, কি নৃশংসভাবে তাদের হত্যা করছে। তারা, আপনি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, তারা অনুনয় বিনয় করেছে, তারা হাত জোর করে বলছে যে আমাদের মারবেন না, আমরা ভ্যান চুরি করিনি। আচ্ছা, তারপর যে কথাটি আছে চাঁদাবাজি, 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা তো নতুন বাংলাদেশ চেয়েছিলাম, যে নতুন বাংলাদেশে আওয়ামী লীগ আমলে যে দুর্নীতি ছিল সেটা থাকবে না, আওয়ামী লীগ আমলে যে চাঁদাবাজি ছিল, দখলদারি ছিল, যে মাস্তানি ছিল, এগুলোর অবসান হবে। পুরোপুরি না হলেও একটা লক্ষণ দেখা যাবে। কিন্তু 1 বছর পরও আমরা গুলশানের কথা বললেন, আরও অনেক জায়গায়, আপনি টার্মিনাল, আপনি রেল স্টেশন, আপনি অন্য যতগুলো স্টেশন আছে, বালুমহল আছে, পাথর কেয়ারি আছে, কোথায় দখলবাজি নাই, কোথায় চাঁদাবাজি নাই। এখন এটি মোকাবেলা করার কথা, দমন করার কথা সরকারের, প্রশাসন না পারলে রাজনৈতিক দলগুলোর সাথে বসে তারপর করুক, এলাকা ভিত্তিক কমিটি করে করুক, কিন্তু এটি করতে হবে, না হলে কিন্তু ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন করা একেবারেই অসম্ভব হবে। ধন্যবাদ। আমি সামনে একটা আপনাকে দিয়ে শেষ করি। চাঁদাবাজির ঘটনায় আসলে আমরা সব ঘুরে ফিরে এই ঘটনাটি আসে। আমরা যদি গুলশানের কথা ধরি, আমরা যদি ঠিক একইভাবে আমরা যে পাথর কেয়ারির কথা ধরি, সবকিছু মিলে আসলে এগুলো নির্বাচনকে বাধাগ্রস্ত করে কিনা, বা এটা নিয়ন্ত্রণ বা দায়টা কার? দায় তো অবভিয়াসলি সরকারের, যারা সরকারে আছেন তাদের। যেমন ধরুন সিলেটে পাথর কোয়ারি নিয়ে, আমাদের ভোলাগঞ্জে সাতা পাথর নিয়ে আমাদের স্থানীয় কিছু তরুণরা এটা নিয়ে আন্দোলন করেছেন। পরে প্রশাসন তখন নজর দিল, বা সেনাবাহিনী কিছু পাথর উদ্ধার করেছে। জামায়াত নেতার একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা জামায়াত নেতার বাড়ি থেকে তারা করেছেন, পাথর উদ্ধার করেছেন। প্রশ্ন হলো যে সকল দল মিলেই করুক আর যে মিলেই করুক, প্রশাসন কোথায় ছিল যখন পাথরগুলো লুট হলো? বাংলাদেশের মানুষ এত হায়না হয়ে গেছে যে পাথরও খেয়ে ফেলে। তাহলে প্রশাসনের কাজটা কি? প্রশাসনের তো এটা দেখার দরকার ছিল। চাঁদাবাজি কেন এই পর্যায়ে গেল যে পাথর পর্যন্ত রক্ষা পাচ্ছে না, নদীর পাথর পর্যন্ত লুট হয়ে যাচ্ছে। একজন উপদেষ্টা আছেন যিনি বেলা নামে একটি সংগঠন করতেন, তিনি দেখলাম একদিন বক্তব্য দিচ্ছেন যে আমি যখন উপদেষ্টা ছিলাম না তখন বরঞ্চ পাথর রক্ষা করতে পেরেছি, কিন্তু এখন আমি পারছি না। উনি এই বক্তব্য দেওয়ার পরে আমার মনে হলো যে পাথর আরো মোটা দাগে হরিলুট হয়েছে। যে উপদেষ্টা নিজেই নথি স্বীকার করেছেন যে আমি পারছি না রক্ষা করতে, এবং সব দল এক হয়ে গেছে। কি আশ্চর্য কথাবার্তা। গত 24 ঘন্টার মধ্যে আমি দেখলাম যে
যৌথ বাহিনী কিছু পাথর উদ্ধার করেছে, আমি সাধুবাদ জানাই তাদেরকে যে এই পাথরগুলো উদ্ধার করেছে। এটা তো আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত এই পাথরগুলো। মানুষ সেখানে সৌন্দর্য উপভোগের জন্য যায়। তো এগুলো আমরা রক্ষা করতে পারবো না। খালি সংস্কার সংস্কার বলে চিল্লাইতে থাকবো, আর এদিকে আমাদের সব কিছু লুট হয়ে যাবে, আমাদের অধিকার লুট হয়ে যাবে, আমাদের জিনিসপত্রের যে অগ্নি মূল্য, আপনি কি বাজার মূল্য এখন জানেন? আমি পেঁয়াজ 2 দিন আগে কিনেছি 60 টাকা কেজি, 2 দিন পরে আমাকে সেই পেঁয়াজ কিনতে হয়েছে 80 টাকা কেজি। তারপরে ডিমের ডজন প্রতি ডজনে 20 টাকা করে বেড়ে গিয়েছে। এই যে সবজির মূল্য, অগ্নিমূল্য, মাছের মূল্য, অগ্নিমূল্য, এই বাজার নিয়ন্ত্রণ কে করবে? কোথাও তো কোনো নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছি না। এবং সর্বোপরি আমি আবারও আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দাবি জানাবো যে এই কোচি উপদেষ্টা মানে দুর্বৃত্তপনায় নিজেকে আত্মনিয়োগ করেছেন, সেই কোচি উপদেষ্টা যিনি মানে পাকার আগে বাঙ্গি ফেটে যায় না, ওই অবস্থা হয়েছে। তো ওই উপদেষ্টাকে অবিলম্বে মানে তার রিজাইন করা উচিত এবং তাকে মানে এই জায়গায় রেখে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে আমি মনে করি না, আমার দলও সেটা মনে করে না। কারণ হচ্ছে এই যে উপদেষ্টারা এইসব দুর্বৃত্তপনায় আত্মনিয়োগ করেছে, এরা তো মানে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এরা মানে টাকার জন্য পারে না এমন কোনো কাজ তো নাই, টাকার জন্য যে কোনো কিছু এরা করতে পারে। তাহলে এই উপদেষ্টা তো নৈতিকভাবে তিনি তার এই যে পদে আছেন, এই জায়গার মানে এই পদে থাকার নৈতিক অধিকার তো তিনি হারিয়েছেন। ওনার তো পদত্যাগ করা উচিত, এখনো তিনি করেননি কেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। এবং অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার দিকে এই সরকার এগিয়ে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করতে চাই। এবং আমরা সকলে মিলে একটি উৎসব মুখর নির্বাচন দেখবার জন্য অপেক্ষা করছি, সেই নির্বাচন আমরা করতে চাই। অসংখ্য ধন্যবাদ শাম্মী আক্তার এবং সোহরাব হাসান, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সপ্তাহের দেশ আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।